আজ আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের দুটি রেসিপি, জাফরানি পোলাও এবং নিরামিষ আলুর দমের রেসিপি। দুটি একদম অন্যরকম এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম বেশ খানিকটা গরম জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান বা কেশর। যেহেতু এটি জাফরানি পোলাও, তাই জাফরান বা কিশোর অবশ্যই প্রয়োজন। গরম জলের মধ্যে ভিজিয়ে দিলাম, তাতে করে কালারটা ভীষণ সুন্দরভাবে বেরিয়ে আসবে। এটা ভিজতে থাক। অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে বাসমতি চাল। আপনারা চাইলে এই বাসমতি চালের পরিবর্তে গোবিন্দভোগ চাল দিয়েও এই পোলাও তৈরি করে নিতে পারবেন, তাতেও কিন্তু বেশ সুস্বাদু হয় খেতে। চালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট ভেজানো হয়ে গেলে চালটাকে ছেঁকে রেখে দেব, জলটা ঝরতে থাক। অন্যদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে এলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, কয়েকটা দারচিনির টুকরো, 1 টুকরো জয়িত্রী, কয়েকটা লবঙ্গ এবং কয়েকটা ছোটো এলাচ। এই গরম মশলাগুলো খুব ভালোভাবে অল্প একটু সময় ধরে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজুর টুকরো। আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে কাজুর টুকরো ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ। এখন একদম লো ফ্লেমে রেখে কাজু আর কিশমিশটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন, অল্প একটু সময় ভাজার পরে কিশমিশগুলো কেমন ডুমকো হয়ে ফুলে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চালগুলো আমরা জল ছড়িয়ে রেখেছিলাম, সেই চালটাকে দিয়েও খুব ভালোভাবে এখন ভেজে নিতে হবে। অবশ্যই করে ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন এবং লো টু মিডিয়ামে রেখেই চালটাকে ভেজে নিতে হবে। চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার ফলে চালটা সেদ্ধ হওয়ার পরও চালের দানাগুলো থাকবে একদম গোটা গোটা। তাতে করে পোলাওটা দেখতে যতটা সুন্দর লাগবে, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগবে। তো দেখুন, বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চালগুলো একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে, মানে এর মধ্যে জলের বিন্দুমাত্র নেই। তো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি জল গরম হতে বসিয়েছিলাম 3 কাপের মতো। যেহেতু আমার চালের পরিমাণ 1.5 কাপ, তাই জল দেব 3 কাপ। এই রেশিওটা অবশ্যই ঠিকঠাক রাখবেন, তাহলে পোলাও হবে কিন্তু একদমই ঝরঝরে। যেহেতু আমার পাত্রটা ছোট পড়ে গেছিলো, তাই অন্য পাত্রের মধ্যে এই চালগুলো আমি ঢেলে দিচ্ছি। তো জলটা অবশ্যই গরম করে তবেই পোলাওটা দেবেন। আপনারা চাইলে একটা পাত্রের মধ্যেও করতে পারেন, আমি এখানে 2টো পাত্র ব্যবহার করেছি। তো চালটা জলের মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি চালের পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এরপর ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিটের মতো। ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। তো দেখুন, লো টু মিডিয়ামে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চালগুলো সমানভাবে সেদ্ধ হতে পারে। এখনও বেশ খানিকটা জল কিন্তু রয়েছে। আবারও 5 মিনিটের মতো হতে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখুন, চালের জলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ পরিমাণে চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে ব্যবহার করবেন। চিনিটাকে চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম, যাতে চিনিটা সমানভাবে সব চালের সাথে মিশে যেতে পারে। এরপর ঢাকা দিয়ে আবারও হতে দেব 5 মিনিটের মতো। এতে করে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে সমস্ত চালের সাথে মিশে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবং দেখুন, চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে চালের সাথে মিশে গেছে এবং সম্পূর্ণ জলটাও কিন্তু শুকিয়ে গেছে। প্রথমেই যে জাফরান মেশানো জলটা আমরা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিলাম। এরপর চামচের সাহায্যে পোলাওয়ের বিভিন্ন জায়গায় এইভাবে করে জলটা দিয়ে দেব। এতে করে সমস্ত পোলাওটা কালার হবে না, অল্প অল্প ভাতের মধ্যেই বেশ সুন্দর একটা কালার চলে আসবে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গোলাপ জল। এই গোলাপ জলটা দিতেও একেবারে ভুলবেন না, এতে করে পোলাওটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এরপর ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিটের মতো। তারপর স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আরও 5 থেকে 7 মিনিটের মতো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের জাফরানি
পোলাও। তো দেখলেন তো বানানো কতটা সহজ, আর খেতেও হয় কিন্তু ভীষণই সুস্বাদু। আপনারা চাইলে কিন্তু এটা সেম প্রসেসে গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করে নিতে পারবেন। এখন সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে, এবং তৈরি করে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এখন তৈরি করে নেব নিরামিষ আলুর দম। এটিও খেতে কিন্তু অসাধারণ হয় এবং বানানো ভীষণ সহজ। প্রথমেই আমি এখানে একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি 4টে এলাচ এবং কয়েকটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। এখন মিডিয়াম ফ্লেমে রেখে এই সমস্ত মশলাগুলোকে ভেজে নেব। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই ভাজা মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অন্যদিকে নিয়েছি আমি মিডিয়াম সাইজের 8 থেকে 10টা আলুগুলো লবণ দিয়ে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর খোসা ছাড়িয়ে অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 4 থেকে 5 চামচের মতো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, আবার সাদা তেল সর্ষের তেল দুটো মিশিয়েও কিন্তু এই আলুগুলোকে ভেজে নিতে পারেন। আলুগুলো দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই আলুগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করবেন, তাহলে আলুগুলোর ভেতরে খুব ভালোভাবে লবণ ঢুকে যাবে এবং খেতেও বেশ ভালো লাগবে। তো দেখুন আমার এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি এবং বাকি যে আলুগুলো রয়েছে সেগুলো একইভাবে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমার এখানে ভাজা হতে থাক। অন্যদিকে আলুর দমের জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি একটা টমেটোর বীজগুলো। আপনারা ভাবছেন বীজ কেন, খোসা কোথায়? খোসাটা আমরা পরে ব্যবহার করব। আর নিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো এবং 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন এই 3টে উপকরণ খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আলু ভাজার পর যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হিংটাকে অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট। যে কোনো নিরামিষ খাবারে যদি একটু হিং ব্যবহার করা হয় তাহলে তার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। এখন এই আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্টটাকে দিয়ে খুব ভালোভাবে অল্প একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। এই আলুর দমে আমি হলুদ, জিরে, ধনে কোনো কিছুই ব্যবহার করছি না। আরও একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণে ভাঙা কাজু এবং সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। এখন এই দুটো উপকরণ খুব ভালোভাবে একসাথে পেস্ট করে নিয়েছি এবং যে মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যেই এই পেস্টটা দিয়ে দিলাম। এখন মিক্সির জার ধোয়া অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। দইটা ফ্যাটানোর আগে অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে, মানে ফ্রিজের থেকে বের করা টক দই কিন্তু একেবারে রান্নার মধ্যে ব্যবহার করবেন না, তাহলে কেটে যেতে পারে। এখন খুব ভালোভাবে মশলার সাথে এই মিশ্রণটা মিশিয়ে অল্প একটু কষিয়ে নিতে হবে। তারপর যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এই ভাজা মশলার গন্ধ হয় কিন্তু অসাধারণ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমরা যেহেতু আলুগুলো লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি তাই মশলার পরিমাণ অনুযায়ী এখানে আমি লবণটা ব্যবহার করলাম। এখন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা অবশ্যই একদম লোতে রাখবেন। যেহেতু বাদাম দেওয়া আছে তাই হাই ফ্লেমে কিন্তু একদমই রাখা যাবে না। মশলাটাকে ঢাকা দিয়ে অল্প একটু সময় ধরে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা একদম ছেড়ে দিয়েছে। আবারও অল্প একটু নাড়াচাড়া করে নেব এবং যে আলুগুলো আমরা ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু হলুদ, লঙ্কার গুঁড়ো ব্যবহার একদমই করছি না, তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই নিজেদের ইচ্ছে মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে এইভাবে যদি আলুর দম রান্না করেন তার স্বাদ কিন্তু হয় সত্যিই অসাধারণ। তো দেখুন ঢাকা দিয়ে আমি আলুগুলোর সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আপনারা ভাবছেন তো এখন যদি দুধ দেওয়া হয় তাহলে ফেটে যাবে না? তো না, একদমই ফেটে যাবে না। যেহেতু বাদাম দেওয়া আছে তাই দুধটা কোনোভাবেই ফেটে যাবে না। তো খুব ভালোভাবে আলুর সাথে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে চিনি। যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে তাই অল্প একটু চিনি দিলে কিন্তু টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স হবে। তারপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আমি এখানে মেথি পাতাটা
খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আমাদের আলুর দম অলমোস্ট রেডি হয়ে গেছে, তবে এখনও একটা উপকরণ দেওয়া বাকি আছে। এখন আমরা একটা তড়কা রেডি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণে বাটার। বাটারটাকে খুব ভালোভাবে মেল্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে অল্প একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের টুকরো এবং অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। যে টমেটোর বীজগুলো আমরা আগে ব্যবহার করেছিলাম সেই টমেটোর খোসাগুলো আমরা এখন ব্যবহার করছি। যেহেতু টমেটোর বীজটা নষ্ট যাবে তাই মশলার পেস্টে দিয়ে সেটা ব্যবহার করে নিয়েছি। খুব ভালোভাবে 2 মিনিটের মতো অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি আলুর দমের মধ্যে। তো এইভাবে যদি টমেটো ক্যাপসিকাম অল্প একটু বাটারের মধ্যে ভেজে ওপর থেকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই আলুর দমের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন অল্প একটু সময় ধরে মিশিয়ে নিচ্ছি, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের মেথি আলুর দম, বা আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো একটা সুন্দর নাম দিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের মেথি আলুর দম। রুটি, লুচি, নান, লাচ্ছা পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এমনকি আপনারা ফ্রাইড রাইস পোলাওর সাথেও এটা পরিবেশন করতে পারবেন। এখন ঢাকা দিয়ে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখতে অপূর্ব হয় এবং খেতেও কিন্তু হয় অসাধারণ। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।